হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে আমার একটু ঘোরাঘুরির দিন। তো আজকের কোথাও ডে লং ট্যুরে যাচ্ছি না, আজকে যাচ্ছি একটু বেড়াতে। সেটা হচ্ছে আত্মীয় বাড়িতে, আমার বড় ভাই শ্বশুর বাড়িতে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা থাকবে কুষ্টিয়া টু রাজবাড়ি হাইওয়ে এবং হচ্ছে ওই দিক কুষ্টিয়া টু ঝিনেদা যশোর হাইওয়ের রোড ভিউ নিয়ে। তো চলুন দুপুর করে যাওয়া যাক তাহলে। আর রোড কন্ডিশন নিয়ে বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে কুষ্টিয়া টু যশোর ঝিনেদা যে হাইওয়ে, সেটা অনেক ব্যস্ত একটা হাইওয়ে। তে আমি সর্বদা চেষ্টা করি, সেটা সিঙ্গেল রাইড হোক বা গ্রুপ রাইড হোক, সবসময় নিজ অবস্থান থেকে চেষ্টা করি সেফলি রাইড করার। তো আজকেও ঠিক একই অবস্থানে বা একই অবস্থায় রাইড করব, কারণ যেহেতু বাড়ি থেকে বলে বেরিয়েছি, ওইদিকে আত্মীয় বাড়িতে সবাই অপেক্ষা করছে, আমাকে ভালো মতো পৌঁছাইতে হবে এবং ভালো মতো ফিরতে হবে। তে আজকে সম্পূর্ণ ভিডিও থাকবে হচ্ছে রোড ভিউ নিয়ে। আর যদি কালকে সময় পাই, কালকে যদিও ফেরার ইচ্ছা আছে, আর যদি সকালবেলা দিকে কোথাও ঘোরাঘুরির মতো জায়গা পাই ঝিনাইদহের, তো সেইগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। সাথে ড্রোন ভিউ তো থাকবেই। এখন চলে আসছে হচ্ছে কুষ্টিয়া শহর এরিয়ার মধ্যে। কুষ্টিয়া এখান থেকে 1 কিলো, মানে মেন যে 0 পয়েন্টের চেকপোস্ট, এটা হচ্ছে কুষ্টিয়া বাস টার্মিনাল। এইখান থেকে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জেলাতে বাস যেয়ে থাকে এখান থেকে। তো এখান থেকে ডান দিকে যেটা গেল সেটা হচ্ছে কুষ্টিয়া শহরের মধ্যে, আর বাম দিকে যাব হচ্ছে ঝিনাইদহ যশোর। এটা হচ্ছে চৌরাস মোড়। চৌরাস থেকে এই সাইডটাতে আসলে রোড বড় করার কাজ হচ্ছে, তার জন্যে রোডের এই অবস্থা, অনেকদিন ধরে এই অবস্থা হয়ে আছে। সামনে হচ্ছে বাইপাস মোড়, সেটা হচ্ছে যে ভারী যানবাহনগুলো আসে সেগুলো কুষ্টিয়া শহর ঢোকার আগ থেকেই ত্রিমোহনী থেকে ওই সাইড দিকে ঘুরে আসে, যেটা কিনা ঝিনাইদহ সহ ওদিক যশোর বা ফরিদপুরেও যায় অনেক সময়। এখন আছি হচ্ছে কুষ্টিয়া টু ঝিনাইদহ হাইওয়েতে। এখন এই রোডটা নিয়ে একটু বেশ কিছু কথা বলি। সেটা হচ্ছে এটা একটা ব্যস্ততম একটা হাইওয়ে, প্রচুর গাড়ির চাপ থাকে। আর আপনি যখন যে কোনো হাইওয়েতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সেই রোড কন্ডিশনটা বোঝার জন্যে, কারণ আপনি যদি এই রোড কন্ডিশনটা বুঝে আপনি রাইড করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি সেফলি হবে। কারণ কথাটার জন্য বললাম, কারণ এই রোডে এত পরিমাণ গাড়ির চাপ, মাঝে মাঝে 3টা থেকে 4টা ট্রাক বা অন্যান্য গাড়িগুলো হচ্ছে এক সিরিয়ালে থাকে। তো এই জন্য কথাটা শেয়ার করা যে আপনি যখন আসবেন, একটা ট্রাক যদি 60 থেকে 70 স্পিডে থাকে, যদি 3টা বা 4টা গাড়ি একসাথে থাকে, তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে ওভারটেক করতে গেলে আপনাকে কতটা আত্মবিশ্বাস নিয়ে আগাইতে হবে এবং কতটা গতি আপনাকে রাখতে হবে। তো সবসময় চেষ্টা করবেন সচেতনতার সাথেই হচ্ছে ওভারটেক করার, একটু ধৈর্য নিয়ে ওভারটেক করবেন, কারণ আপনাকে 2-1 সেকেন্ডের সময় বাঁচাতে গিয়ে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো মাঝে আর কোথাও হয়তো স্টপেজ দিব না, কারণ যেহেতু শীতের সময় খুব একটা সমস্যা হবে না। আর আমার গাড়ির কন্ডিশনও সত্যি বলতে অনেক খারাপ। আমার বাইকের স্টক টায়ার আমি প্রায় 37,400 প্লাস ক্রস করে ফেলছি স্টক টায়ারের, যেটা যদি আপনাদের পিছনে দেখায়। অবশ্যই আপনারা
নানান কথা বলবেন, বাট চেঞ্জ করে করা হচ্ছে না। তবে করে ফেলবো, খুব দ্রুতই করে ফেলবো। যেহেতু আমার গাড়ির কন্ডিশন খারাপ, আমি ট্রাই করব একটা গড় গতি মেনে চলার, যাতে আমার কন্ট্রোল এবং ব্রেকিংয়েও আমি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখতে পারি। তো চলুন যাওয়া যাক তাহলে। আসলে রোডে আসার পর মনে হয় যে তেমন কোনো কিছু শেয়ার করব না, জাস্ট রোড ভিউগুলো শেয়ার করব, কিন্তু আসলে অনেক কথা বলা হয়ে যায়। এই জন্য বললাম, আমাদের বাইকে কিন্তু লুকিং গ্লাস দেওয়া থাকে, শুধু আমাদের বাইকে না, প্রত্যেকটা যানবাহনে কিন্তু লুকিং গ্লাস দেওয়া থাকে। আমরা কিন্তু সেটা সঠিক ব্যবহার খুবই কম করি, বা হচ্ছে অনেকে বাইকের লুকিং গ্লাস খুলে রাখি। বাট পথ চলার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বড় হেল্প করবে লুকিং গ্লাস, কারণ আপনি লুকিং গ্লাস দিয়ে আপনাদের বাম পাশে লুকিং গ্লাস দিয়ে আপনার পিছনে থাকা বাম সাইডের গাড়িগুলো দেখতে পারবেন, এবং হচ্ছে ডান সাইড থেকে আপনার যে গাড়িগুলো আপনাকে ওভারটেক করবে, আপনি সেই গাড়িগুলো কিন্তু অনায়াসে দেখতে পারবেন। তো সবসময় চেষ্টা করবেন যে লুকিং গ্লাসের ঠিকমতো পজিশন করে নেওয়া, যাতে আপনি পিছের গাড়িগুলো ঠিকঠাক দেখতে পারেন। কারণ এক সময় আপনি যখন গতিতে থাকবেন বা হেলমেট পরা অবস্থায় অনেক সময় হয়তো অন্য মনস্ক থাকলে আপনার হর্নগুলো খেয়াল না করতে পারে। আপনি ট্রাই করবেন যে লুকিং গ্লাসে মাঝে মধ্যে ফলো করার জন্য, তাতে কী হবে, পিছনে কোনো গাড়ি আছে কিনা আপনি কিন্তু সে বিষয়ে অনেক বেশি সতর্ক হয়ে যাবেন। আর যেহেতু শুক্রবার আজকে, তার উপরে দুপুর টাইম, তো রোডে গাড়ি ঘোড়ার চাপ একটু কম আছে। ঝিনাইদহ এখান থেকে 37 কিলোমিটার, আর আমি যাব হচ্ছে ঝিনাইদহ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, আপনার ঝিনাইদহ সদর টু হচ্ছে কালীগঞ্জের মাঝামাঝি বিষয়খালীতে। সেখান থেকে আমাকে আরও 4 কিলো মতো গ্রামের ভিতর যেতে হবে। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, হয়তো দেখে থাকেন যে আমি দিনের বেলাতেও কিন্তু বাইক চালাতে গিয়ে ইন্ডিকেটর লাইটের একটা ব্যবহার করি। হয়তো অনেকে মনে করতে পারেন বা বলতে পারেন যে দিনের বেলায় কি আসলে এগুলো ইন্ডিকেটর লাইট ব্যবহার করার কোনো দরকার আছে কি না। হ্যাঁ, আমার কাছে অবশ্যই কিন্তু দরকার আছে, কারণ ইন্ডিকেটর লাইটটা কিন্তু আপনাকে শুধু রাতের বেলা যে ব্যবহার করতে হবে তা না, আপনি দিনের বেলাতেও পাস লাইট ইউজ করতে পারবেন, ইন্ডিকেটর লাইট ইউজ করতে পারবেন, এবং সেটা প্রপারলি ইউজ করতে হবে। কারণ যে কোনো একটা কিছু কিন্তু আসলে ভুল অনেক বড় মৃত্যু ঝুঁকি টেনে আনতে পারে। আর মহাসড়কে হয়তো অনেকে বলে থাকেন যে হয়তো এখানে অ্যাক্সিডেন্ট করলে, ভুল করলে শেখা যায়, বাট আমার কাছে মনে হয় না যে এখানে ভুল করলে শেখার কোনো চান্স থাকে। কারণ এখানে 1 সেকেন্ডের কম সময়ের ভুল আপনার মৃত্যু ঘটাতে পারে। তাই কখনো ভুল করে বা অ্যাক্সিডেন্ট করে যে আপনি কিছু শিখলেন, এই কথাটা না বলাই উচিত। কারণ হ্যাঁ, আপনি যতই পথ চলে আপনি অন্যান্য গাড়ির মুভমেন্ট দেখে বা রোড কন্ডিশন বুঝে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এটাই আর কি। আমি হয়তো ঝিনাইদহ ট্রিপ দিয়েছিলাম গত বছরে, হয়তো মিনিমাম তো 10-11 মাস আগে হবেই। তখন আমি আসলে ইকেন H9 রেশন কার্ডটা ইউজ করতাম। তখনকার যে ভিডিও ফুটেজগুলো আছে, আগের যেসব ভিডিও ফুটেজগুলো সবগুলোই হচ্ছে ইকেন H9 দিয়ে করা, যেটাতে লাইভ ভোকাল দেওয়া যেত না, যেটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হতো। আর এখন যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে গোপ্রো হিরো 7 ব্ল্যাক, যার জন্য আপনারা রিসেন্টলি যে ফুটেজগুলো দেখতেছেন, ফুটেজগুলো যথেষ্ট ভালো, এবং লাইভ ভোকালও দিতে পারতেছি মাইক্রোফোন ইউজ করে। আর ইকেন H9 মাইক্রোফোনটা ইউজ করা যেত না, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে যেত। সেটা অন্যরকম একটা প্যারা, কারণ কন্টেন্ট বানাতে গেলে পরে আপনি যখন একটা রোড কন্ডিশনে আসেন বা রোডে আসেন, আপনি কিন্তু অবস্থানটা বা আপনার যে পরিস্থিতি আপনি এটা লাইভলি শেয়ার করতে পারবেন। বাট ওটাকে আবার এডিটিংয়ের সময় ভয়েস ওভার দেওয়া অনেকখানি প্যারা, বা আমার নিজের কাছে খুব একটা ভালো লাগতো না, যার জন্য আমি ডেইলি ব্লগ বা রেগুলারও ছিলাম না ভিডিও আপলোডের ক্ষেত্রে। তো এখন আস্তে আস্তে ট্রাই করতেছি রেগুলার হওয়ার, কারণ যদিও নিজের একটা প্রতিষ্ঠান আছে, একটা দোকান আছে,
দোকানে আমাকে সপ্তাহে প্রতিদিনই সময় দিতে হয় সকাল থেকে রাত অবধি। আর যদি ইভেন্টের কোনো কাজ থাকে সেক্ষেত্রে বাইরে যাই। আর শুক্রবারটা রাখি হচ্ছে নিজেকে একটু সময় দেওয়ার জন্য, ফ্যামিলিকে একটু সময় দেওয়ার জন্য। কারণ যতই আমরা যান্ত্রিক জীবন পার করি না কেন, একটা সময় মানুষের হচ্ছে একটু রিল্যাক্সের দরকার হয়। তো পথ চলতে চলতে আর একটা সচেতনতার কথা উল্লেখ করি, সেটা হচ্ছে বাইক চালাতে গিয়ে যদি আপনার কখনো ফোন আসে, ফোন কল, আমরা কি করি অনেক সময় চলতি পথে বা চলতি বাইকের উপরেই আমরা কি করি, ফোনটা রিসিভ করি। সেটা কিন্তু অনেক বড় একটা রিস্কি বিষয়। তে সকলকে অনুরোধ করব, আপনাদের যদি কখনো বাইক চলন্ত অবস্থাতে ফোন কল আসে, তো আপনি ট্রাই করবেন যে হচ্ছে বাইকটাকে এক পাশে সাইড করে থামিয়ে হচ্ছে কলটা নিয়ে কথা বলার। কারণ আসলে রোডে চলতে গেলে অনেক কিছু মেনে নেওয়া লাগে বা মানিয়ে নিতে হয়। আর সচেতনতার ব্যাপারটা কি, এটা নিজের মধ্যে। আপনি নিজেকে কিভাবে নিয়ে একটা যানবাহন নিয়ে সেফলি রাইড করবেন, সেটা আপনার মধ্যেই থাকা উচিত। এখানে জাস্ট একটা মজার বিষয় দেখেন, যে একটা অটো একটা ট্রাককে হচ্ছে ওভারটেক করতেছে। এদের সাহস আছে বড্ড। সামনে বাজার, তে বাজারগুলোতে সবসময় চেষ্টা করবেন যে একটু গতি কম রাখার। কারণ এখানে অনেক ধরনের যানবাহন চলাচল করবে এবং যেহেতু জনসাধারণের চলাচল, সেহেতু আপনার অধিক গতি হয়তো আপনার জন্যই বিপজ্জনক। তাই বাজারগুলোতে ট্রাই করবেন গতি একটু কম রাখার বা একটু ধীর গতিতে চলার। কারণ বাইকারদের দোষ হচ্ছে সবখানেই। হয়তো আপনার দোষ থাকলেও না, আপনি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করলেন, তখন সব দোষ বাইকার। সামনে বিশ্ববিদ্যালয়, আমি এখন আছি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে। ডান সাইডে এখান থেকে শুরু হয়েছে, ওই সাইডে টোটালটাই হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এরিয়া। সামনে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট, এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট। এইখানে আমি আর এখন দাঁড়াবো না, আপনাদের জাস্ট হচ্ছে চলতি পথেই দেখাই। এটা হচ্ছে এমন একটা অবস্থান যার বেশ কিছু এরিয়া পড়ছে কুষ্টিয়ার মধ্যে এবং হচ্ছে কিছু এরিয়া পড়ছে ঝিনাইদার মধ্যে। আর এখান থেকে ঝিনাইদহ হচ্ছে 22 কিলো। তো এরিয়াতে দুটো এরিয়ার মধ্যে পড়াতেও কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হিসেবে সবাই চেনে। এটা হচ্ছে শেখপাড়া বাজার। আর আমাদের খোকসা থেকে ঝিনাইদহ আসা যায় হচ্ছে কয়েকটা সাইড দিয়ে। আমি এখন আসলাম খোকসা টু কুষ্টিয়া, কুষ্টিয়া টু ঝিনাইদহ। এটা হচ্ছে মহাসড়ক ধরে। আর একটা সাইড আছে, সেটা হচ্ছে নদী পারাপার হইতে হয় আমাকে। সেটা হচ্ছে আমাদের খোকসা থেকে চাদরঘাট, চাদরঘাটে এসে গড়া নদী পাড়ি দিয়ে কাতলাগাড়ি, কাতলাগাড়ি থেকে শোলকুপা আসতে হয়, শোলকুপা থেকে গাড়াগঞ্জ, গাড়াগঞ্জ টু হচ্ছে ঝিনাইদহ। তো ওই সাইডটা কাছে মনে হয়, বাট গ্রামের রাস্তা আমি অনেকদিন যাতায়াত করি না, রোড কন্ডিশনও কেমন তাও একটা জানি না। আর হচ্ছে আমার বাইকের কন্ডিশন বুঝে মনে হয় না যে আমি গ্রামের রাস্তায় চলাচল ঠিকভাবে করতে পারবো। এই জন্যে হাইওয়ে দিয়ে আসা, স্পেসটা বড় থাকে, একটু সেফলি রাইড করা যায়। কারণ গ্রামের রাস্তায় হুট করে আপনার কোনো কিছু সামনে চলে আসলে পরে আপনি ঠিকঠাক কন্ট্রোল করতেও অনেক সমস্যা হয়। আর যেহেতু আমার বাইকের টায়ার অবস্থা খুব খারাপ, ব্রেকিং পারফরমেন্সও কমে গেছে অনেকটা,
সেজন্য আমি গ্রামের রাস্তাটাই আসি নাই, আমি হাইওয়ে ধরে আসছি, যদি একটু ঘোরা হয়েছে আমার জন্য। এটা হচ্ছে গারাগঞ্জ বাজার। আমি তখন বললাম যে যদি আমি শুল্কবা দিয়ে আসতাম তাহলে আমাকে এই বাজারে আসে উঠতে হইতো, উঠে তারপরে এখান থেকে ঝিনাইদার পথে যেতে হতো। এটা হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, আর এখান থেকে ঝিনাইদহ শহর মোটামুটি 3 কিলো দূরে। সামনে হচ্ছে ঝিনাইদহ আরাপপুর মোড়। এইখান থেকে সোজা আপনি গেলে পরে শহরের দিকে, আর ডান সাইডে যাই ভিতর সাইডে হচ্ছে চুয়াডাঙ্গা রোড, আর বাম দিকে হচ্ছে ফরিদপুর মাগুরা হাইওয়ে, আর সামনে হচ্ছে ঝিনাইদহ বাস টার্মিনাল। তো আমি আজকে শহর দিয়ে ঢুকবো না, আমি যেহেতু যাব হচ্ছে বিষয়খালী বাজারে, সেটা হচ্ছে কালীগঞ্জ রোডে, মানে হচ্ছে ঝিনাইদহ টু কালীগঞ্জ যশোর রোডে। তো আমি হচ্ছে বাইপাস দিয়ে বেরোবো। এটা হচ্ছে সেই নবগঙ্গা নদী, ঝিনাইদহের নবগঙ্গা। এখান থেকে যশোর হচ্ছে 46 কিলোমিটার এবং ঢাকা গাবতলী 194 কিলোমিটার। সামনে হচ্ছে ঝিনাইদহ বাস টার্মিনাল। তো এটা হচ্ছে গেল হচ্ছে আপনার মাগুরার দিকে, আর ডান সাইডে যেটা গেল এটা হচ্ছে ঝিনাইদহ শহরের মধ্যে। তো আমি হচ্ছে সোজা যাব, সোজা হচ্ছে যশোর রোড।